18 কোটি মানুষের দেন, আপনি একটা দ্রুত ফালাবেন, কারো গায়ে লেগে যাবে, কিন্তু কন্ট্রোল না, এটা কন্ট্রোল করতে হবে। ডক্টর ইউনূস সাহেব সম্মানীয় ব্যক্তি, তাকে আমরা চাই। আমি ব্যক্তিগত হিসাবে যে দলই আসুক, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। আমি বলতে চাই, ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। ভারত তার নিজের স্বার্থে 1971 সালে তারা আমাদের রাজনৈতিক যে সেই ফায়দাটা তারা নিয়েছে, এবং তারা আমাদের চিরশত্রু, আগেও ছিল, এখনো আছে। সুতরাং আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার থাকতে হবে ভারতের বিরুদ্ধে, এবং ভারতের কোনো ষড়যন্ত্রকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এবং সাহসের সাথে। এবং সেই প্রমাণ রিসেন্টলি আমাদের সীমান্তে, আমাদের বিজিবি ভাইদের পাশে আমাদের জনগণ চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সীমান্তে, আখাউড়া বিভিন্ন জায়গায় প্রমাণ করে দিয়েছে। এগুলো আজকে না, সেই 2001 সালেও ভারতীয় বিএসএফকে আমাদের বিজেপি জনগণের সহযোগিতা তাদেরকে কঠোরভাবে দমন করে পরে তারা পালায় যেতে বাধ্য হয় এবং তাদের হতাহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের বিজেপির আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। সেই বিজেপি এখনো আছে, তারা যতই ষড়যন্ত্র করুক, যতই পিলখানার মতো ষড়যন্ত্র করুক, হত্যা করুক, তারা আমাদেরকে দবায় রাখতে পারবে না। সুতরাং তাদেরকে আমরা কোনো কেয়ার করি না, তাদেরকে আমরা কোনো পরোয়া করি না। আমাদের শক্তি ইমান, আমাদের শক্তি আমাদের জনগণ, আমাদের বিশ্বাস, এবং তাদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমাদের রুখে দিতে হবে। যে কোনো ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ রুখে দেবো ইনশাল্লাহ। আমি এক সময় ছাত্র রাজনীতি করতাম 70-এর দশকে। তখন তো অন্য ছাত্র রাজনীতি, অন্যান্য কোনো দল ছিল না, ছাত্রলীগ ছিল। তো আমি যখন ঢাকা কলেজ সংসদে নির্বাচিত হই ছাত্রদের প্রতিনিধি হিসেবে, তখন আমার সহকর্মীরা অনেকে আমাকে খুঁজতেছিল যে চলো আমরা বঙ্গবন্ধুকে আমরা সালাম দিয়ে আসি, যেহেতু আমরা সংসদে নির্বাচিত হয়েছি। তা আমি খুব একটা বেশি গুরুত্ব দিতাম না, তখন তো খুব ইয়াং, তো একটু ভালো মন্দ মানে বিবেচনা করে চলার বয়স তখন ছিল। তারপরে যা হোক, পরে আসলাম জাস্ট ওনাকে যে আমরা নির্বাচিত হয়েছি। এরপরে এত বছর পর আবার আজকে আসলাম। পরিবর্তনটা হলো এই যে আমি তখন একসময় ছাত্র ছিলাম, আমি তখন যারা এই ছাত্র রাজনীতি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে, আজকেরকার যারা অগ্রণী ভূমিকা পালন করতেছে, অগ্রণী সেনানী যাদের প্রতীক আজকে এই 32 নম্বর, যাদের প্রতীক, আমি মনে করি এটা হলো তাদের প্রতিনিধিত্ব বহন করে, এটা হলো যুগের সাক্ষী, কালের সাক্ষী। সুতরাং আমরা দেখেছি বিশ্বে অনেক স্বৈরাচারীর পতন দেখেছি। আমরা দেখেছি লিবিয়ার গাদ্দাফি বলেন, আরও অনেক স্বৈরশাসক আছে, সাদ্দাম হোসেনি বলেন, যাই বলেন, কন্ট্রোভার্সিয়ালি থাকে। কিন্তু এইভাবেই যুগে পর যুগ নমরুদ, ফেরাউনের পতন আমরা ইতিহাস থেকে আমরা জেনেছি, ইসলামিক ইতিহাস থেকে জেনেছি। তো সুতরাং যারা স্বৈরাচারী তাদের পতন এভাবেই হয়। আমি কিছুদিন আগে উমরাহ পালন করতে গিয়েছিলাম। তো উমরা পালন শেষে আমি আমার নিজের জন্য এবং আমার মায়ের জন্য করেছি, সাধ্যমতো করেছি। তখন আমার ওয়াশরুমে যাওয়ার খুব একটাই হলো, নামাজ শেষ করে। তখন আমি ওখানকার সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে আবু জেহেলে শুনেছি আবু জেহেলের টয়লেট আছে, সেই টয়লেটে আমি যেতে চাই। তা আজকে আমি যখন উবারে আসি এখানে, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার এক ফ্রেন্ড আসছেন, উনি আছে কানাডা থেকে, ওনারাও আসছে এখানে দেখার জন্য। সকালে আমরা বললাম যে বনি ভাই আপনার সাথে কোথায় দেখা করা যায়, আমি কিন্তু কানাডা থাকি। তা আমি চলেন 32 নম্বরে দেখা হবে। তো আমরা কিন্তু ওখানে দীর্ঘদিন থেকে, প্রবাস থেকে এই আন্দোলনের সাথে আমরা মানে পরোক্ষভাবে আমরা কাজ করে আসতেছি, সমর্থন দিয়ে আসতেছি। তো সুতরাং উনিও চলে আসছে, আমিও তার আগে আসছি, আমি আবার উমরা পালন করে আসছি, আমি 32 নম্বরে দেখা হবে। এই যে উনি অলরেডি চলে আসছে। তা আমি বললাম যে এটাকে অনেক রকমের গুঞ্জন, কেউ বলে যে এটাকে জাদুঘর করা হোক, কেউ বলে, আমি বলি যে এটাকে আবু জেহেলের টয়লেট করা যায় না, কারণ মানুষ এত ঘৃণা করে তাদেরকে। সুতরাং আবু জেহেলের টয়লেট বললেও কিন্তু এটাকে ইয়া করা হবে না। সুতরাং আমি দেখতেছি আগামী বাংলাদেশ, এই যে নতুন প্রজন্ম, এই যে জেড ফোর্স বলে বা যেই বলে কি হ্যাঁ, তাদের হাতে আগামী ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ ইনশাল্লাহ। এবং দোয়া করি বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ যোগ্যভাবে এগিয়ে যাবে, এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ, প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেক দেশকে আমরা পেছনে ফেলে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমাদের যে পতাকা বাহক, এই যে আজকের যে প্রজন্ম, তারাই হলেন আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের ভবিষ্যৎ পথ চলার আমাদের প্রদর্শনকারী ইনশাল্লাহ।
ভালো থাকেন, ধন্যবাদ। আপনি সামনে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? আমি বাংলাদেশ দেখি বৈষম্য বিরোধী বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং উন্নয়নের বাংলাদেশ। আধুনিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যেহেতু আমরা মুসলিম, সেটাকে সামনে রেখে আমি ইসলামিক রাষ্ট্রের স্বপ্ন দেখি। এবং যেহেতু আমরা অধিকাংশ মানুষ, এবং এই ইসলামের ভিতরেই সব মানুষেরই অধিকার আছে, এখানে ভয়ের কোনো কারণ নেই যে ইসলামিক রাষ্ট্র হইলেই অন্য ধর্মের মানুষরা বিপদে পড়বে, এর কোনো ভাবার কোনো কারণ নেই। ইসলাম সব ধর্মকে সম্মান দিয়ে গেছে, যেমন মন্দির পাহারা দিয়েছে। এক্স্যাক্টলি সব ধর্মকে, সংখ্যাগুরু সংখ্যালঘু সবাইকে সম্মান দিয়ে আসছে। আমাদের নবীজির শিক্ষা, আমাদের কোরআনের শিক্ষা। সুতরাং কোনো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামিক রাষ্ট্র ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং আমরা আদর্শের ভিত্তিতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ন্যায় এবং সমতা, বৈষম্য বিরোধী, শোষণমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমি সেই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। তখন আপনার ওই যে দেখবেন আপনার এই স্কোয়ার সাইজের একমাত্র একটা রেডিও পাওয়া যাইত, ট্রানজিস্টার রেডিও। ওটার মধ্যে সে ওপেন করে বলছে, আই এম মেজর জিয়া, আমি স্বাধীনতা ঘোষণা করছি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। এটা আমার এখনো মনে আছে। এই যে 32 নম্বরে আপনি আসলেন, মানে হ্যাঁ। এই যে আজকে 32 নম্বরের এই অবস্থা, সেইটা কি আপনি কিভাবে দেখেন? এইটা আমার বাচ্চারা এখানে পরে দীর্ঘ 17 বছর এখানে আসতে পারে নাই। এটা আমরা আসতে পারি নাই, খুব কষ্ট পাইছি, যানজট হয়েছে। এটা আপনি মনে করেন যে ছাত্রদের উপরে হাত দেওয়াটা খুব অন্যায়। আমার বাচ্চার উপরেও যদি কেউ হাত দেয় তাহলে আমার বাবা হিসেবে আমারও খারাপ লাগবে, কারণ স্টুডেন্টরা সবকিছু। এদের জানা উচিত ছিল যে এরশাদের পতন যখন হয়েছে তখন এই ছাত্ররাই করছে। ছাত্রদের উপরে স্টিম রোলার চালানো মানে এটা পৃথিবীর কেউ কোনো দেশে মানতে পারে নাই এবং মানবেও না। এবং কার কে কিভাবে কি ইনকাম করছে দেখা যাবে। আমরা প্রত্যেকটা ব্যাংকের অবস্থা দেখতেছি শেষ। আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছে, আমরা বাপ মা সবাই মিলে একসাথে বসে থাকি, রাত 10টা বাজলে এখনো আমাদের বাপ মারা বলে এখনো আসো না কেন। কিন্তু এটা কি রাজনীতি করা মানে কি পয়সা? ইচ্ছা মতো সব লুটপাট করে ফেলছে, সবকিছু শেষ করে ফেলছে। এটা আমরা এখন একটা সুন্দর চাই, আর মানে আর এইভাবে আমরা চাই না আসলে। যেই আসুক, এটা কে আসবে যেন না, এটা 4 কোটি থেকে 5 কোটি মানুষের দেশ আছে, 18 কোটি মানুষের দেশ। আপনি একটা থুতু ফালাবেন কার গায়ে লেগে যাবে, কিন্তু কন্ট্রোল না, এটা কন্ট্রোল করতে হবে। ডক্টর ইউনূস সাহেব সম্মানীয় ব্যক্তি, তাকে আমরা চাই। আমি ব্যক্তিগত হিসাবে যে দলই আসুক ওনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, তাহলে বিশ্বে গ্রহণযোগ্যতা থাকবে, প্রচুর ইনভেস্ট হবে এই দেশে।